হ্যাঁ, কোন কলেজে ভর্তি হয়েছিস তুই? হ্যাঁ স্যার। কোন কলেজে ভর্তি হয়েছিস? স্যার আমি সেকেন্ড ইয়ারে স্যার মেঘনাথ সাহাতে। এমনি তোর বাড়ি কলকাতাতে? হ্যাঁ স্যার, আনন্দপুরে। আর মেঘনাথ সাহা কলেজটাও তো আনন্দপুরের ওদিকটাতেই, তাই না? হ্যাঁ স্যার, ও পাশেই কলেজ আছে, ঘরের পাশেই কলেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের কলেজে এখনো অব্দি ইকোনমিক্স এই ব্রেক ইভেন পয়েন্টটা বুঝিয়েছে, তারপর পিভি রেশিও, তারপর আমাদের কি বলে, আমাদের ভ্যারিয়েবল যে আছে না, ভ্যারিয়েবল রেশিওটা, এগুলো সব পড়িয়েছে। ফর্মুলা অনেক কিছু লিখছি, অঙ্কটা পড়িয়েছে স্যার। হ্যাঁ ঠিক আছে, এমনিতেই সাবজেক্টটা সহজ সাবজেক্ট, মানে সহজ সাবজেক্ট ইন দ্য সেন্স ইঞ্জিনিয়ারিং এর রেসপেক্টে সহজ, সেরকম তো ডিফিকাল্টিস তৈরি করে না। সেই জন্য ঠিকই আছে। আর তোদের কলেজটাও তো ম্যাকাউটের আন্ডারেই তো? হুম। আচ্ছা, তাহলে কলেজে যেখানে করিয়েছে মোটামুটি তো তুই বলতে পারবি, একটু আধটু হালকা ফুলকা দেখ। এমনি হোয়াট ইজ ইকোনমিক্স বললে বলতে পারবি? হ্যাঁ স্যার। বল তাহলে। স্যার ইকোনমিক্স, যেটার মধ্যে আমরা ফাইন্যান্সটাকে আমরা আমরা কি ফাইন্যান্সটাকে ম্যানেজ, মানে টাকা পয়সাটাকে ম্যানেজ করতে হবে স্যার, ফাইন্যান্সটাকে ম্যানেজ করতে হবে অ্যাকচুয়ালি। সেটার মধ্যে আমাদের কস্ট থাকে স্যার, প্রফিট থাকে, আমাদের রেভিনিউ থাকে স্যার। রেভিনিউটা আমাদের সেলিং প্রাইসের উপর জেনারেট হয়। ঠিক আছে, এমনিতে তোর পরীক্ষাতে পড়লে কীরকমভাবে লিখবি? ডিলস, মানে এটা হচ্ছে একটা সায়েন্স, ইকোনমিক্সকেও একটা অ্যাকচুয়ালি ডেফিনেশনটা জানি না স্যার অ্যাকচুয়ালি ওটা। আচ্ছা ঠিক আছে, এটাকেও আমরা একটা ধরনের সায়েন্স বলে থাকি, যেটা হচ্ছে কি এখন একটা সায়েন্স হুইচ ডিলস উইথ কী কী নিয়ে ডিলস করে না, প্রোডাকশান, কনজামশান, সার্ভিস এবং ডিস্ট্রিবিউশন, কার না কোনো গুডসের। ওকে, তাহলে এটা হচ্ছে কি এমন একটা সায়েন্স হুইচ ডিলস উইথ প্রোডাকশান, ডিস্ট্রিবিউশন, consumption of any goods or services. ওকে, তাহলে গুডসেরও হলেও হবে, সার্ভিসেরও হলে হবে। তাদের কাকে নিয়ে ডিল করতে হবে? প্রোডাকশান, ডিস্ট্রিবিউশন এবং কনজামশনকে নিয়ে, গুডস অর সার্ভিসেস। তাহলে এইটুকুনি কথা আমাদের ছোট করে জেনে রাখলেই আমাদের পরীক্ষায় যদি ছোটোখাটো করে পড়ে সেটাকে আমরা ম্যানেজ করে নেব। আচ্ছা, এবারেতে এটাকে পড়তে গেলে আমাদের এর পরের যে টার্মটাকে লিখে রাখতে হয়, যে কয়েকটা এফিসিয়েন্সির সম্বন্ধে আমাদেরকে আলোচনা করে নিতে হয়। কি কি এফিসিয়েন্সি? না, এক নম্বর কথা আসছে, আমরা এফিসিয়েন্সি বলতে বুঝি কি? ইকোনমিক্সের কথা ছেড়ে দাও, এমনি নর্মাল সায়েন্সের ক্ষেত্রে আমরা ইকোনমিক্স এই নর্মাল সময়ের ক্ষেত্রে এফিসিয়েন্সি বলতে বুঝি কি? না, সবাই জানি সেটা আসছে কি আউটপুট বা ইনপুট, তাই তো? যে কোনো জায়গাতেই আমাদের কোথাও এফিসিয়েন্সি থাকলে সেটাকে সাধারণত এই ইটা ওয়ার্ড দিয়ে লেখা হয়, সেটাকে বলা থাকে কি আমাদের আউটপুট বাই ইনপুট। সাধারণত এফিসিয়েন্সিকে কি করা হয়? পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে আউটপুট বাই ইনপুট করে সেটাকে আমাদের কি করা হয়? 100% দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া হয়। তো কিন্তু স্যার আমাদের ইকোনমিক্স এর মধ্যে আউটপুট ইনপুটের আবার কি কাজ? তো ইকোনমিক্সের ক্ষেত্রে আমাদের সাধারণত টাকা পয়সা নিয়ে ডিল করি। তো এখানেতে ইনপুট বলতে কি, আমি কোনো জিনিসে যতখানি কস্ট খরচা দিচ্ছি, মানে আমি যেখান থেকে যতটা টাকা ঢালছি সেখান থেকে আমি পাচ্ছি কি, সেটাকে আমরা বলি কি ওর্থ। ওকে, তাহলে ওর্থ বাই কস্ট ইন্টু 100%, আমি দিচ্ছি কস্ট, আমি পাচ্ছি সেটা ওর্থ। তাহলে ওর্থ বাই কস্ট, সেটাকে যখন আমি 100% দিয়ে মাল্টিপ্লাই করি সেটাকে আমরা পেয়ে যাই কি ইকোনমিক এফিসিয়েন্সি। ওকে, তাহলে আমাদের এখানটার ক্ষেত্রে যে টার্মটা চলে এলো সেটা হলো কি ইকোনমিক এফিসিয়েন্সি। সিম্পল কথা। এর পরেতে কথা আসছে আমাদের ওর্থ বলতে, আমরা যেন কনফিউজ না হয়ে যাই, ওর্থ বলতে হচ্ছে কি অ্যানুয়াল রেভিনিউ।
যেটা কিনা আমাদের বিজনেসের অপারেশনের দ্বারা জেনারেট হয়েছে। আর কস্ট বলতে কি অ্যানুয়াল এক্সপেন্সেস, যেটা কিনা ব্যবসা করতে গিয়ে আমার খরচ হয়েছে। ওকে, তাহলে এটার ডেফিনেশনটা বা এটা কি জিনিস সেটাও আমাদের কাছে ক্লিয়ার রাখতে হবে। 1 নম্বর আসছে কি দেখ, ওর্থ। ওর্থ বলতে তাহলে আমরা কি বললাম, সেটা হচ্ছে অ্যানুয়াল রেভিনিউ। অ্যানুয়াল রেভিনিউ কিভাবে হয়েছে না, জেনারেটেড বাই দ্য অপারেশন অফ বিজনেস। generated by the operation of business। আর কস্টের কথাটা নিশ্চয়ই তুই নিজে নিজেই বলতে পারবি, সেটা আসছে কি না অ্যানুয়াল এক্সপেন্সেস। অ্যানুয়াল এক্সপেন্সেস এটার ক্ষেত্রে জেনারেটেড বললে হবে না, এটার ক্ষেত্রে আসবে কি ইনকার্ড আউট অফ দ্য বিজনেস। ওকে, খরচ করা হয়েছে যেটা, ইনকার্ড আউট অফ দ্য বিজনেস। ইনকার্ড মানে কি স্যার আবার বলুন? খরচ করা রে, খরচ করা আচ্ছা, হয়েছে যেটা। তাহলে এই এটার মধ্যে স্যার দুটো ভাগ আছে, ফিক্সড কস্ট, এটা ভ্যারিয়েবল কস্ট, এগুলো আছে। ঠিক আছে, দেখবো ওখানে আমরা সেটাকে। তো আপাতত এটুকুনি কথা আমাদের রইল। এবারেতে আমাদের তুই যেরকম কথা বলছিস ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট, অনেক কিছুই তো আছে। সেটাকে আমাদের বলতে গেলে তাহলে কি বলতে হবে না, কস্টকে কি কিভাবে ডিভাইড করা হয়েছে। তো কস্টকে তো আমরা অনেক কিছুভাবে ডিভাইড করেছি, সেটার কথা ঠিক আছে, কিন্তু যদি ব্রডলি ক্লাসিফিকেশনের কথা বলি তাহলে আমাদের কি বলবো, কস্টকে দুভাবে ডিভাইড করা হয়েছে। সেটা হচ্ছে কি ভ্যারিয়েবল কস্ট আর ওভারহেড কস্ট, মানে যেটাকে আমরা অনেক সময়তে ফিক্সড কস্টও বলে থাকি। স্যার ম্যাটেরিয়াল কস্টও হয়েছে একটা। ঠিক আছে, সেটা মেটেরিয়াল কস্টটাকে আমরা অনেক সময়তে ভ্যারিয়েবল কস্টের মধ্যেও নিই, অনেক সময়তে ওভারহেড কস্টের মধ্যেও নিই, সেটার প্রশ্ন অন্য জায়গায়। কখন কীরকমভাবে নেব তার কোনো তার ফিক্সড ব্যাপার নেই, যখন যে জায়গাতে যেরকম দরকার পড়ে সেই হিসাব অনুযায়ী আমাদেরকে নিয়ে নিতে হয়। তাহলে ঠিক আছে, তুই যেরকম কথা বলছিলিস সেটার কথা যদি আমরা দেখে নিই, কস্ট ক্যান বি ক্লাসিফাইড কিরকম ভাবে, ইন টু টাইপস। কি কি নাম বললি একবার বল। একটা ফিক্সড কস্ট, একটা ফিক্সড কস্ট, এটা ভ্যারিয়েবল কস্ট। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে চলে গেল কোনটা, ভ্যারিয়েবল কস্ট। আচ্ছা, ভ্যারিয়েবল কস্টটা কার সাথে ডিল করে না, ভলিউম অফ দ্য প্রোডাকশনের উপর ডিপেন্ড করে, তাই তো। আমি যত বেশি প্রোডাকশন করব তত বেশি আমাদের ভ্যারিয়েবল কস্টটা বেশি হবে, মানে ভ্যারিয়েবল কস্টটা বেশি হবে। ভ্যারিয়েবল কস্টটা বেশি হবে। ধরুন আমাদের যে ম্যাটেরিয়াল কস্ট, আমাদের বেশি প্রোডাকশনের ম্যাটেরিয়াল দরকার বা বেশি ভালো কোয়ালিটির ম্যাটেরিয়াল দরকার, তো যত বেশি আমরা ম্যাটেরিয়ালটা আনাবো তত বেশি আমাদের ভ্যারিয়েবল কস্টটাও অত বেশি হবে স্যার। আচ্ছা, এটা চলে গেল তাহলে কি আমাদের ভ্যারিয়েবল কস্ট। আর একটা কস্টকে আমরা তাহলে কি ধরনের কস্ট বলি, ওভারহেড কস্টও বলে, আর আমাদের চলতি ইকোনমিক্সের টার্মে সেটাকেই ফিক্সড কস্ট বলে। কিন্তু স্যার ওভারহেড কস্ট আপনার ভ্যারিয়েবল কস্টের মধ্যেই তো পড়ছে। আচ্ছা ঠিক আছে, চলো, ওর জন্য কিছু যায় আসে না, যেখানেতে যেরকম বইয়েতে যেরকম ভাবে নেমিং করেছে চলবে। চলো তাহলে এখান থেকে যদি আমরা এটাকে বলে রাখি কি ফিক্সড কস্ট। ওকে স্যার। তাহলে ফিক্সড কস্ট সেটা আমাদের কি থাকে না, ইরেসপেক্টিভ অফ দ্য প্রোডাকশন আমাদের কিন্তু এই খরচটা কিন্তু হয়েই যায়। তাহলে এটা আসছে কি ইরেসপেক্টিভ অফ প্রোডাকশন। তাহলে প্রোডাকশন কতখানি করছি সেটা কিন্তু আমাদের এই ফিক্সড কস্টের উপর নির্ভর করে না। আচ্ছা আচ্ছা, এরপরেতে আমাদের ভ্যারিয়েবল কস্টকে তাহলে কীরকমভাবে ডিভাইড করতে পারবো সেটার কথাও নিশ্চয়ই কলেজেতে পড়িয়েছে, সেটাকেও বলতে পারবি। তাহলে বল তাহলে একবার ভ্যারিয়েবল কস্টকে কীরকমভাবে ডিভাইড করা যায়। স্যার তিন ভাবে ডিভাইড করা যায়, একটা ওভারহেড কস্ট, একটা ম্যাটেরিয়াল কস্ট, আর একটা হচ্ছে আপনার যে আরেকটা কস্ট ছিল, ওটার নাম ভুলে গেছি স্যার, তিনটে ছিল স্যার। একটা প্রোডাকশন কস্ট। হ্যাঁ ঠিক আছে, সহজ করে বললে তাহলে আমরা এরকম ভাবে বলতে পারবো, ভ্যারিয়েবল কস্টটাকে কিরকম ভাবে টার্মে লিখছি, ভ্যারিয়েবল কস্টকে তাহলে লিখলাম কিরকম ভাবে, আমাদের
এটা হচ্ছে তিনটে পার্টের কথাই, তুই যেরকম বললি সেরকম তিনটে পার্টের কথাই থাক। একটা হচ্ছে কি মেটেরিয়াল কস্ট এটার মধ্যে, আচ্ছা। 2 নম্বর জিনিসটাকে যদি আমরা এখান থেকে নোট ডাউন করি সেটা আসবে কি লেবার কস্ট। হ্যাঁ সরি স্যার, লেবার কস্ট। হ্যাঁ ওকে। 3 নম্বর যদি এখানটা থেকে নামটাকে দিয়ে রাখি সেটা আসছে কি এনি ডাইরেক্ট এক্সপেন্সেস। অনেক কিছুই ডাইরেক্ট এক্সপেন্সেস করতে হয় যেগুলো তোর মেটেরিয়াল কস্ট বা লেবার কস্ট ছাড়াও আমাদের কিন্তু ডিফাইন করতে হয়। কিরকম কি সে সমস্ত আমরা পরেতে আলোচনা করে নেব। আচ্ছা। আর এই যে ফিক্সড কস্টের কথাটা বললি, সেই ফিক্সড কস্টের মধ্যে সাধারণত কি কি পার্ট থাকে রে? আচ্ছা, ফিক্স কস্টের কোনো পার্ট তো থাকে না, মানে সাপোজ এটা ইরেসপেক্টিভ প্রোডাকশন তো স্যার, মানে সাপোজ ধরুন আমরা কোনো একটা রুম কিনছি যেটার মধ্যে কোনো একটা ফাংশন কিছু হবে, কোনো কন্টেস্ট বা কোনো কম্পিটিশন কিছু হচ্ছে, সেটার মধ্যে 100 জন সাপোজ ধরুন আসছে, আমি সেই হলটাকে বুক করলাম, তো সেটার মধ্যে 100 জায়গায় 10 জন আসে, তখন তো আমাকে হলটার জন্য যা টাকা লাগবে সেটা তো আমাকে পুরোটাই দিতে হবে, তো সেটাই হচ্ছে আমাদের ফিক্স কস্ট স্যার, ইরেসপেক্টিভ অফ প্রোডাকশন এটা। ঠিক আছে, ইরেসপেক্টিভ অফ প্রোডাকশন, কিন্তু ধরে নে কোনো একটা কোম্পানি আছে, তাকে তো একটা ফ্যাক্টরি তৈরি করতে হবে, তাহলে সেখান থেকে আমাকে বলবো কি ফ্যাক্টরি তৈরি করার জন্য যে কস্ট সেটা কি সাধারণত বলা হয় কি ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি তৈরি করার জন্য যে কস্ট। হ্যাঁ, ফ্যাক্টরি তৈরি করলি বা ফ্যাক্টরি জমি কিনলি সেগুলো তো তোর ফিক্সড কস্টের মধ্যেতেই পড়ে আসছে। এরপরেতে দেখ আমরা বললাম কি অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। নিশ্চয়ই জানিস অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডটা লাগবে স্যার। তার কারণ হচ্ছে লেবার কস্টটা হচ্ছে কি তোর সেটা যেরকম লেবার লাগাবি তার প্রতি, কিন্তু টপ ম্যানেজমেন্টের স্যালারি দেওয়ার জন্য বা টপ ম্যানেজমেন্টকে বসিয়ে রাখার জন্য তাদের কস্টটা তো আমার কাছে ফিক্সড, তো সেই জন্যে আমাদের ফিক্সড কস্টের মধ্যে কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডটাকেও নিয়ে নেওয়া হয়। অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। আর কিসের কথা নিতে হয়? দেখ আমি কোনো জিনিসকে বিক্রি করছি, তো বিক্রি করার জন্য যে আমার সেটাকে বিক্রি করে দেবে তাকেও তো কিছু একটা ফিক্সড টাকা দিতে হয়। মানে বড় যে ডিস্ট্রিবিউটর আছে সে তোর কতটা মাল বিক্রি করছে সেটার প্রশ্ন অন্য, তুই তাকে নিয়োগ করে রেখেছিস, তাকে তোকে কিন্তু একটা ফিক্সড টাকা দিতেই হবে। তো মানে আমি সেখান থেকে বলবো কি যে আমাদের প্রোডাকশানটা আছে সেই প্রোডাকশানটাকে ডিস্ট্রিবিউশন করে দেওয়ার জন্য আরও একটা কিন্তু আমাদের ফিক্সড কস্ট হবেই, সেটা আসছে কি ডিস্ট্রিবিউশন ওভারহেড। ওকে, এটা কিন্তু একটা খরচ হবে, সে যে যেমনই খরচ কোম্পানি হোক না কেন সে তার মধ্যে আমাদের কিন্তু এরকমভাবে কিছু না কিছু একটা খরচ হয়েই যাবে। আচ্ছা, এরপরেতে আমরা আরও একটা টার্মকে ডিফাইন করি, সেটা হচ্ছে কি দেখতো প্রাইম কস্ট। ওকে, এইগুলোর মধ্যে না থেকেও আমাদের অনেক সময়তেই একটা কোয়েশ্চেনও পড়ে বেরিয়ে চলে গেছে প্রাইম কস্ট বলতে কি বোঝানো হয়, তাহলে সেই টার্মটাকেও একবার লিখে রাখা হোক। প্রাইম কস্ট, প্রাইম কস্ট বলতে কি বোঝানো হয় মেটেরিয়াল কস্ট, লেবার কস্ট আর যে সমস্তগুলো আমাদের ডাইরেক্ট এক্সপেন্সেস আছে সেগুলোকেই আমাদের কিন্তু প্রাইম কস্ট বলা হয়। ওকে, তাহলে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি কি দেখতো যে প্রাইম কস্টের মধ্যে আমাদের কি ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড ওইসবও কি পড়ছে? না, প্রাইম আমরা আলোচনা করব। আমরা কি বললাম দেখ, প্রাইম কস্ট বলতে বলছি ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট। ওকে, এর সাথে আমাদের কে থাকবে ডাইরেক্ট লেবার কস্ট, মানে সরাসরি হাতে করে যেটা তোকে খরচ করতেই হবে, কোনো তোর ছাড় নেই, সেটা থাকবে। আরও একটা জিনিস যেটা থাকবে সেটা আসছে কি ডাইরেক্ট এক্সপেন্সেস। এটাকে তুই বলছিস কি প্রাইম কস্ট। এবারেতে তুই যেটা বলছিলিস যে এর মধ্যে কি আমাদের এই ফ্যাক্টরি ওভারহেডটাও থাকবে, এবারেতে প্রশ্ন আসছে এই কথাটা, তুই যদি এই প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেডকে অ্যাড করে দিস, প্রাইম কস্টের সাথে আমি কাকে অ্যাড করে দেওয়ার কথা বলছি ফ্যাক্টরি ওভারহেডকে। ওকে, প্রাইম কস্টের সাথে যখন ফ্যাক্টরি ওভারহেডকে অ্যাড করে দিবি তখন যে কস্টটা তৈরি হবে তাকে বলা হবে ফ্যাক্টরি কস্ট। ওকে, তাহলে প্রাইম কস্ট প্লাস ফ্যাক্টরি ওভারহেড মিলে আমাদের কি আসবে ফ্যাক্টরি কস্ট।
স্যার প্রাইম কস্টে কি লিখলেন, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট কি লিখলেন স্যার উপরে হ্যাঁ, প্রাইম কস্ট? এমএটি মানে আমি মেটেরিয়াল কস্ট লিখেছি, তারপরেরটা লিখেছি কি ডাইরেক্ট লেবার কস্ট, তারপরেতে লিখেছি ডাইরেক্ট এক্সপেন্সেস। হলো? ওকে স্যার। এই আমি রেকর্ডিং অন করেছিলাম তো। এর পরের কথা আসছে, দেখ তাহলে আমি ফ্যাক্টরি কস্ট কি জিনিসটা দেখে নিলাম। এর পরের প্রশ্ন আসছে, আমি ফ্যাক্টরি কস্টের সাথে যদি আবার অফিস আর অ্যাডমিনিস্ট্রেটিভের খরচাটাকেও যোগ করে দিই, ওকে, তাহলে আমি কি বলছি দেখ তো, ফ্যাক্টরি কস্ট প্লাস অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, এটাকে যদি অ্যাড করে দিই তাহলে তো যেটা পাই সেটা হচ্ছে কি কস্ট অফ প্রোডাকশন। তাহলে প্রোডাকশন কস্ট বলতে তাহলে কি আসবে দেখ, অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, ফ্যাক্টরি কস্ট, এই দুটোকে অ্যাড করতে হবে। ফ্যাক্টরি কস্ট বলতে কি প্রাইম কস্ট প্লাস ফ্যাক্টরি ওভারহেড, আবার প্রাইম কস্ট কি জিনিস সেটাও কিন্তু আমি তোকে লিখিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে গেল কি কস্ট অফ প্রোডাকশন জিনিসটা কি সেটা এরকম ভাবে চলে এলো। এরপরের কথা আসছে, কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে আমাদের কি অ্যাড করতে হবে দেখ, এরকম কথা বলছি, কস্ট অফ প্রোডাকশন, তার সাথে আমরা অ্যাড করব হচ্ছে কি ওপেনিং ফিনিশড স্টক। স্যার ডাউট ছিল স্যার একটা, সেখানে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আছে, আর যে এখানে যে আপনার মানে ফিক্স কস্ট যে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, দুটো কি আপনার একই? কোথায়? এই যে স্যার অফিস না অ্যান্ড না অ্যাডমিনিস্ট্রেটিভ না 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 ওভারহেড না, আর আপনার যে দেখ এখানে লিখলেন যে অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, দুটো কি একই কি আলাদা স্যার? ওভারহেড আর কস্টের মধ্যে একটুখানি তফাৎ আছে। ওভারহেড মানে যেটা তোকে সবসময় খরচ করতেই হবে, এরকম নয় যে তুই সেটা থেকে বেঁচে চলে যেতে পারবি। আর কস্ট মানে সেখানটাতে কিছু না কিছু চেঞ্জেস থেকে, তো ওই ওটুকুনি যে তফাৎটা সেটুকুনি তফাৎটা। এটাকেই তোর আচ্ছা স্যার। অ্যাকাউন্টিং এর সময়তে মানে তোর যখন ব্যালেন্স শিট করা হবে তখন সেই জিনিসটা সম্বন্ধে আরো ক্লিয়ার হবে, তো কোনটাকে তুই কখন নিবি কোন ক্যালকুলেশনের জন্য সেটার সময় তোর ধারণাটা তখন আরো ক্লিয়ার হবে। ওভারহেড মানে তুই মাথায় রাখবি যে তোকে করতেই হবে, কস্ট মানে হচ্ছে কি তোর কিছু যদি কিন্তুর ওপর নির্ভর করে সেখান থেকে তোকে কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার বুঝেছি। এবারেতে দেখ, যদি আমরা এই কস্ট অফ প্রোডাকশনের সাথে আমরা করি কি ওপেনিং ফিনিশড স্টক, স্টক বলতে তো নিশ্চয়ই বুঝিস, আমাকে বোঝাতে হবে না। আর সেখান থেকে যদি আমরা করি কি ক্লোজিং ফিনিশড স্টক, এই দুটো জিনিসকে এরকম করে দিই, তাহলে ওপেনিং আর ক্লোজিং এই দুটোর যে সাবট্রাকশনটা সেটা যদি আমি কস্ট অফ প্রোডাকশনের সাথে আমি অ্যাড করে দিই, ওকে, তখন আমরা যে স্যার কস্টটাকে ওপেনিং ফিনিশ স্টকটা কি একটু আরেকবার একটু ভালো করে বুঝিয়ে দিলে ভালো হতো স্যার। হুম ওপেনিং ফিনিশ আর ক্লোজিং ফিনিশ স্টকটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো স্যার একটু। এটা বুঝতে গেলে একটুখানি সময় লাগবে। আচ্ছা যাই হোক, তোর যখন অ্যাকাউন্টিং পিরিয়ড স্টার্ট হয়েছে, অ্যাকাউন্টিং পিরিয়ড তোর মোটামুটি কখন স্টার্ট হয় তোরা জানিস যে 1 এপ্রিল অ্যাকাউন্টিং পিরিয়ড স্টার্ট হয়। তো সেই সময়তে তোর যে সমস্ত ফিনিশড প্রোডাক্টগুলো আছে তোর হাতে যেগুলো আছে তার যে কস্টটা সেটাকে তোর বলা হয় কি ওপেনিং ফিনিশ স্টক, ওকে। আচ্ছা মানে এমন সমস্ত কিছু প্রোডাক্টসগুলো যাদের তোদের খরচ মানে অলরেডি তা তৈরি করা হয়ে গেছে, মানে তাদের ম্যানুফ্যাকচারিং কস্ট জিনিসগুলো তোদের তৈরি করা হয়ে গেছে এবং সেটা তোর হচ্ছে কি সেল করার জন্য রেডি হয়ে গেছে, সেই যে জিনিসগুলো সেই জিনিসগুলোকে তোর বলা হচ্ছে কি ওপেনিং ফিনিশড স্টক বা ওপেনিং ফিনিশড গুডস, তুই যাই করিস না কেন। এটা হলো গল্প। আর ক্লোজিংটা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস, শেষ করার সময়তে মানে আগের বছরেতে শেষ করার সময়তে যেগুলো করে বেঁচেছিল সেগুলোকে তুই তাহলে বলবি হচ্ছে ওই ক্লোজিং ফিনিশড গুডস, ওকে। এর থেকে বেশি কিছু আর এই মুহূর্তে তোর জন্য দরকার নেই, আমাদের যখন যাব আস্তে আস্তে গিয়ে সেখানটা থেকে আমরা সেটাকে কমপ্লিট করবো। তাহলে এখান থেকে চলে গেলাম কি ক্লোজিং ফিনিশড গুডস, এটাকে আমাদের বলা হবে কি কস্ট অফ গুডস সোল্ড। সেখানে ক্লোজিং ফিনিশ স্টকটা মাইনাস হয়েছে না এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কস্ট অফ গুডস সোল্ড, ওকে।
এই টার্মটাকে তোকে আর একটুখানি দেখে নিতে হবে। এবারেতে দেখ, এই কস্ট অফ গুড সোলসের সাথে যদি তুই প্রফিটকে অ্যাড করে দিস, সেটাকে আমরা পাবো কি সেলস। ওকে, তাহলে আমাদের এখান থেকে বলছি কি এই কস্ট অফ গুড সোলস বা কস্ট অফ সেলস যাই বলিস না কেন, তার সাথে তোকে কাকে অ্যাড করতে হবে, প্রফিটকে অ্যাড করতে হবে। প্রফিটকে অ্যাড করলে আমরা সেখান থেকে পাবো কি সেলস। আর যদি আমরা এরকম ঘটনা ঘটাই, সেলসকে কতগুলো কোয়ান্টিটি আমরা বিক্রি করেছি সেটাকে আমরা যদি ভাগ করে দিই, কোয়ান্টিটি সোল্ড এটা দিয়ে যদি ভাগ করে দিই, সেটা থেকে আমরা কি পেয়ে যাব, সেলিং প্রাইস পার ইউনিট। ওকে, এই কথাটা কয়েকটা ছোট ছোট কথা, সেটাকে আমি এখানটাতে লিখে রাখলাম, একটু মাথার মধ্যে রেখে দিবি, যখন যেটাতে কাজ করবে, যেটাতে দরকার করবে, সেটাতে তুই লিখে নিবি। ঠিক আছে। আচ্ছা, এবারেতে তোদের নিশ্চয়ই কলেজেতে পড়ানোর সময়তে আরও কয়েকটা কষ্টের কথা বলেছে। ওকে, যে কস্টগুলো আমরা এখানেতে ডিফাইন করলাম, সেই কস্টগুলো ছাড়াও অ্যাকাউন্টিং করার জন্য আরও কয়েকটা আমাদের কস্টের নাম লেখা আছে, যেটা যেমন নাম হচ্ছে কি মার্জিনাল কস্ট, সাম আদার কস্ট। তার মধ্যে আমি তোকে প্রথম কথা কার কথা বলছি না, মার্জিনাল কস্ট। এটা কলেজেতে কি বলেছে, কি শুনেছিস একবার বল। আমি একবার মার্জিনাল কস্ট বলেনি স্যার, আমরা কন্ট্রিবিউশনটা পড়িয়েছে, কন্ট্রিবিউশন পার ইউনিট ওই সব স্যার। আচ্ছা ঠিক আছে, মার্জিনাল কস্টটা কিরকম জিনিস তুই মনে করে নে, অলরেডি তুই 20টা জিনিস তৈরি করেছিস। ওকে, আমি এখান থেকে কি লিখছি, কিরকম ভাবে লিখছি দেখ, কস্ট অফ প্রোডাকশন অফ 20 ইউনিটস। 20খানা জিনিস তৈরি করেছে, আমি ধরে নিচ্ছি সেখান থেকে যে খরচাটা হয়েছে সেটা আসছে কতখানি, 10,000 টাকা খরচা হয়েছে। ওকে, আমি আরও একটা এক্সট্রা তৈরি করতে গেলাম। ওকে, জাস্ট আরও একটা বাড়াতে গেলাম। আরও একটা বাড়াতে গেলে আমরা বলছি কি যে 20টা ইউনিট তৈরি করতে অলরেডি খরচ হচ্ছিল 10,000 টাকা, সেটাতে তোর কিছু করার নেই। কিন্তু আমি যদি আর একটা ইউনিট খরচ বাড়াতে চাই, নিশ্চয়ই বুঝতে পারছিস আমাদের ইকুয়ালি ডিস্ট্রিবিউট হতে হবে না, কারণ এই 10,000 টাকাটার মধ্যে নিশ্চয়ই আমাদের কিছু কিছু কি বলবো ফ্যাক্টরি ওভারহেড হয়ে আছে, আমাদের কিছু কিছু ফিক্সড কস্ট যেগুলো আছে সেগুলো খরচ অলরেডি হয়ে আছে। তাহলে আমি এই 20টা ইউনিট করতে 10,000 টাকা খরচ করেছিলাম, আমি বলছি ধর আরও একটা এক্সট্রা ইউনিট তৈরি করতে গেলাম, আরও একটা বাড়াতে গিয়ে আমার মনে কর খরচ হলো হচ্ছে 10,050 টাকা। ওকে, তো এই যে আমাদের 21st ইউনিটটা তৈরি করতে গিয়ে যে এক্সট্রা খরচটা হচ্ছে 50 টাকা, সেই জিনিসটাকেই বলা হয় কি মার্জিনাল কস্ট। তাহলে কোনো একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইউনিটকে আমি তৈরি করেছিলাম, তার জন্য একটা কিছু খরচ হয়েছে, আমার হঠাৎ করে দরকার পড়লো যে আমি আরও একটা এক্সট্রা ইউনিট তৈরি করব, তার জন্য যে খরচটা হবে সেই খরচটাকে আমরা বলবো কি মার্জিনাল কস্ট। তাহলে আমাদের এই এক্সট্রা ইউনিট তৈরি করতে করে, হঠাৎ করেই একটা এক্সট্রা ইউনিট তৈরি করতে যে কস্টটা তৈরি হলো, সেটাকে আমরা বলবো কি মার্জিনাল কস্ট। স্যার মার্জিনাল কস্ট আমরা কি মানে ওই একটাই মানে মানে একটাই ইউনিট মানে বেশি বিক্রি করার জন্য কি সেই মার্জিনাল কস্ট হবে, না আমরা সেটা বিক্রি নয়, বিক্রির কথা কেন আসছে, আমরা এখান থেকে বলেছি কি তৈরি, হ্যাঁ আমাদের প্রোডাকশনটা, হ্যাঁ সাপোজ ধরুন 21 ইউনিট প্রোডাকশন করতে আমাদের মানে 10,050 টাকা লাগছে। তো এবার সাপোজ ধরুন আমাদেরকে আপনি বললেন যে এক্সট্রা ইউনিট তৈরি করতে গেলে আপনার সেটাকে বলা হয় মার্জিনাল কস্ট। তো এক্সট্রা কি সবসময় শুধু কি একটাই এক্সট্রা হবে, সেটা আপনার 5টা বা 10টা বা 100টা এক্সট্রা ইউনিটও হতে পারে। তো ওই এক্সট্রা টুকুটাই আপনার মার্জিনাল কস্ট হলো, তাই তো? বা 50টা এক্সট্রা হলো বা 100টা এক্সট্রা ইউনিট প্রোডাকশন হলো, এরকম। দেখ, এটা আমাদের সায়েন্সের টার্মে খুব ভালো করে ডিফাইন করতে পারবো। দেখ, টি আছে, টি এর সাথে আমি ডেল্টা টি অ্যাড করতে পারবো। ওকে, টি এর সাথে ডেল্টা টি অ্যাড করতে পারবো। এবার ডেল্টা টিটা আমাদের কখনো হতে পারে 1 মিলি সেকেন্ড, ডেল্টা টিটা আমাদের কখনো হতে পারে 1 আওয়ার। সেটা কার উপর নির্ভর করছে, সেটা নির্ভর করছে ভলিউমের উপরে। তুই মনে কর একটা ব্লেড তৈরির ফ্যাক্টরি আছে। ওকে, ব্লেড তৈরির ফ্যাক্টরিতে সে সারা দিনে 5,000টা ব্লেড তৈরি করে। তার ক্ষেত্রে যদি তোর বলা হয় যে সে আরও 5টা ব্লেড এক্সট্রা তৈরি করলো, তাহলে তার ক্ষেত্রে ওই 5টা ব্লেডটা হবে তার ক্ষেত্রে কিন্তু এক্সট্রা ইউনিট। কিন্তু
তুই মনে কর আমাদের কেউ একটা বাড়ি তৈরি করে, ওকে, সে সারা বছরে মনে কর 4টে বাড়ি তৈরি করে। 4টে বাড়ি তৈরি করলে তার ক্ষেত্রে সে যদি একটা বাড়ি এক্সট্রা তৈরি করে, তার ক্ষেত্রে সেটা কিন্তু তোর মার্জিনাল কস্টের টাকা চলে আসবে। বুঝতে পারছিস কথাটা? তাহলে কার ক্ষেত্রে কতগুলো ইউনিট হবে সেটা ডিপেন্ড করছে তার প্রোডাকশন ভলিউম কীরকম আছে তার উপরেতে। তো আমরা যেরকম বললাম যে টি প্লাস ডেল্টা টি, টিটা হচ্ছে তোর কি অরিজিনাল, তার সাথে ডেল্টা টিটা, কিন্তু ডেল্টা টি এর ভ্যালুটা কতখানি হবে সেটা নির্ভর করছে তুই কখন আলোচনা করছিস। ওকে, আমাদের যেমন আমাদের পড়াশোনা করার জন্য 20 বছর পড়তে হয়, আমি যদি আরও একটা বছর এক্সট্রা পড়াশোনা করি তখন সেই 1 বছরটা হবে কিন্তু আমাদের সেই মার্জিনাল ব্যাপারটা। কিন্তু আমার মনে কর হসপিটালেতে আমি 10 দিন ভর্তি আছি, সেখানেতে আমি যদি আরও 1 দিন এক্সট্রা পড়তে থাকি তখন আমাদের কিন্তু সেই 1 দিনটা হবে মার্জিনাল। তাহলে আমি কোন পারপাসের কথা বলছি, আমি হসপিটালে ভর্তি থাকার কথা বলছি নাকি আমি পড়াশোনা কত বছর ধরে শিখছি সেটার কথা বলছি? তাহলে পারপাসটা আমার কি, কোম্পানিটা আমাদের কি জিনিস ম্যানুফ্যাকচারিং করছে সেটার উপরেতে কিন্তু এই ডেল্টাটি বা মার্জিনাল বা এই ইনক্রিমেন্টাল এই ব্যাপারটা ডিফাইন করবে। বুঝে গেছিস নিশ্চয়ই? তাহলে কখন কোন জিনিসটাকে মার্জিনাল বলবি সেটা কিন্তু সেই পারপাসটার উপর নির্ভর করছে। হলো? ওকে, তাহলে তোরা নিশ্চয়ই বুঝে নিলি কখনো মার্জিনাল বলতে 20টাও হতে পারে, কখনো মার্জিনাল বলতে 500টাও হতে পারে, আবার কখনো মার্জিনাল বলতে কিন্তু 1টাও হতে পারে, তাই তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে এই লেখার সময় তাহলে কি রকম ভাবে লিখবি? ইট ইজ দ্য কস্ট অফ প্রডিউসিং অ্যান অ্যাডিশনাল ইউনিট। ওকে, তাহলে জিনিসটাকে আমরা বুঝে নিলে সেটাকে আর লিখে নিতে অসুবিধা হবে না। এটাকে তাহলে আমরা লিখবো কি, ইট ইজ দ্য কস্ট অফ প্রোডাকশন কার অফ অ্যান অ্যাডিশনাল ইউনিট। গেল, এটা চলে গেল কি তাহলে আমাদের মার্জিনাল কস্ট। এরপরেতে আমাদের কিরকম ধরনের কথা থাকবে? এরপরেতে থাকতে হচ্ছে মার্জিনাল রেভিনিউ। ওকে, তাহলে আমাদের এখানটা থেকে আগেরটা যদি মার্জিনাল কস্ট বুঝে নিই, মার্জিনাল রেভিনিউটা আমাদের একই জিনিস বুঝে নেব। যদি 20টা জিনিস বিক্রি করতে আমাদের 20টা জিনিস বিক্রি করলে রেভিনিউ হয় 15,000 টাকা, আমি মনে করি 21টা জিনিস বিক্রি করলাম সেম প্রোডাক্ট, সেখানে তো আমি পেলাম হচ্ছে কতখানি 16,000 টাকা। তাহলে ওই একটা এক্সট্রা ইউনিট বিক্রি করে আমার যে প্রফিট তো রেভিনিউটা এলো, সেই রেভিনিউটাকে বলবো কি আমরা মার্জিনাল রেভিনিউ। ঠিক আছে, তাহলে মার্জিনাল রেভিনিউটা কি, ইনক্রিমেন্টাল রেভিনিউ অন সেলিং অফ অ্যান অ্যাডিশনাল ইউনিট। ওকে, তাহলে আমাদের এখান থেকে বেশি আর সেটাতে চাপ নিতে হবে না, আমরা তাহলে বলে দেবো কি সিমিলারলি এখানটাতে কার কথা চলে আসবে, মার্জিনাল রেভিনিউ। ওকে, তাহলে মার্জিনাল রেভিনিউর সময় তো আমাদের কথাটা কিরকম ভাবে লিখে রাখবো না, আমরা লিখে রাখছি এরকম ভাবে যে রেভিনিউ অফ সেলিং ফিফটি ইউনিট ইকুয়াল টু ধর লিখে রাখছি 15,000 টাকা। তাহলে 50টা বিক্রি করে আমরা 15,000 টাকা পাই। আর বলছি কি রেভিনিউ অফ সেলিং 51 ইউনিট, সেটা আসছে কতখানি না 15,100 টাকা। ওকে, তাহলে তো এই যে ডিফারেন্সটা, এই যে এক্সট্রা ডিফারেন্সটা, এই এক্সট্রা ডিফারেন্সের যে 100 টাকাটা আছে, এই 100 টাকাটাই হয়ে গেল কি আমাদের মার্জিনাল রেভিনিউ। ওকে, সেটাকে আমি সংক্ষেপে লিখে রাখলাম কি দিয়ে, এমআর দিয়ে। বুঝে গেছিস নিশ্চয়ই? তাহলে এখান থেকে মার্জিনাল রেভিনিউ আর আমাকে নিশ্চয়ই বোঝাতে হবে না। ঠিক আছে। ওকে, এরপরে আচ্ছা লিখে হয়ে গেলে বলবি। হ্যাঁ,
হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, এরপরেতে আমাদের কলেজেতে নিশ্চয়ই বলেছে আরো একটা কথা, সাঙ্ক কস্ট। এই জিনিসটা কি? না স্যার সংকোচ পড়েনি স্যার। হ্যাঁ, এই পরীক্ষায় পড়ে সাঙ্ক কস্ট, কিন্তু একবার ভাবনা চিন্তা করে বলার চেষ্টা কর। না স্যার সংকোচ পড়াইনি স্যার কলেজে। আচ্ছা, সাঙ্ক কস্ট কলেজে পড়ায়নি। আচ্ছা ঠিক আছে, ধরে নে আমরা কোন একটা ইকুইপমেন্ট করিয়ে কিনেছি, যার খরচ পড়েছে ধরে নে আমাদের 1,00,000 টাকা। কবে কিনেছি? 3 বছর আগে। আচ্ছা আমি দেখি, নাহলে কনফিউজড হয়ে যাবে। আমরা এরকম ভাবে বলছি, লেট আ মেশিন ইজ পারচেসড। কবে না 3 years ব্যাক। কত দিয়ে না বাই রুপিস, আমরা সিম্পলিসিটির জন্য তাকে 1,00,000ই ধরলাম। 1,00,000 টাকার কমে তো আর মেশিন হতে যাচ্ছে না, তো ঠিক আছে চল আমরা লিখে রাখলাম কতখানি না 1,00,000 টাকা দিয়ে খরচা করলাম। এবারেতে আমি যদি আজকের দিনে তাকে আমি রিপ্লেস করার কথা চিন্তা করি, ওকে, নিশ্চয়ই তাহলে মেশিনটাকে আজকে আমি যদি বিক্রি করে দিতে চাই বা আজকে আমি এর যদি কস্টটার কথা চিন্তা করি, সেটা আমাদের নিশ্চয়ই আর তার 1,00,000 টাকা নয়, তাই না? হ্যাঁ নিশ্চয়ই সেটার থেকে আমার কাছে তার প্রেজেন্ট যে ভ্যালু সেটা আসবে কি আমাদের এর থেকে কম আসবে। তাহলে আমি এখান থেকে বলি কি, বাট ইটস প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু মানে কি আজকের দিনে তার যে দাম। প্রেজেন্ট ভ্যালু সম্বন্ধে আমাদের ডিটেলসে ডিসকাশন আছে, আমরা করব কয়েকদিন পরে। বাট দিস প্রেজেন্ট ভ্যালু ইজ লেস দ্যান 1,00,000, তাই না? এটাতে তো নিশ্চয়ই কোনো কারোর কনফিউশন থাকা উচিতই না। এবারেতে দেখ, আমি যদি এরকম ভাবে করি, স্যার প্রেজেন্ট ভ্যালু তো আপনার 1,00,000 কম কি করে? আমাদের প্রেজেন্ট ভ্যালু তো আপনার 1,00,000 বেশি হবে না? সেটা প্রেজেন্ট ভ্যালু 1,00,000 বেশি কি করে হবে? আমি কোনো একটা মেশিন কিনে কথা বলছি, মেশিনটা তো 3 বছর চালিয়েছি। প্রেজেন্ট ভ্যালু মানে আজকের দিনে আমি তাকে যদি বিক্রি করতে যাই, আমাকে না না না, লেস দেন 1,00,000 হবে স্যার, ঠিক আছে। সেটাকে কেউ কি তার থেকে আর বেশি দেবে? হ্যাঁ, যদি আমি এবারে একটা না। বাড়ি কিনতাম যেটা আমি ইনভেস্টমেন্টের পারপাসেতে ব্যবহার করছি, তার প্রেজেন্ট ভ্যালু বেশি হতো। কিন্তু এখানে তো সেই জিনিসটা নয়, এখানে তো আমরা মেশিনারি যাকে আমরা ব্যবহার করে না না ফেলেছি, না। তাই তো? ঠিক আছে। এবারেতে দেখ, তাহলে আজকে আমি যদি তাকে রিপ্লেস করতে চাই, তাহলে নিশ্চয়ই তাকে আমি এটা দিয়ে রিপ্লেস করতে পারবো না। তার মানে দেখ, আমি কিনেছিলাম 1,00,000 টাকা দিয়ে, কিন্তু আমি তাকে এখন 1,00,000 টাকায় বিক্রি করতে পারবো না। তাহলে আমার কিছুটা টাকা নিশ্চয়ই আমাদের লস হয়ে গেছে। তাহলে আমাদের যে পারচেস ভ্যালুটা লস হয়ে গেছে, মানে ইকুইপমেন্টটা 3 বছর চালানোর পরেতে এখন বিক্রি করে যে টাকা পাচ্ছি আর যে টাকা দিয়ে কিনেছিলাম, এই যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাই হচ্ছে কি আমাদের সাঙ্ক কস্ট। ওকে, তাহলে আমরা পারচেস ভ্যালু অফ দ্য ইকুইপমেন্ট ইন দ্য পাস্ট ইজ নোন অ্যাজ ইজ সাঙ্ক কস্ট। ওকে, তাহলে দেখ আমি যে টাকা দিয়ে কিনেছিলাম, ওকে, আর এখন যে টাকায় বিক্রি করছি, নিশ্চয়ই দুটো ডিফারেন্ট হবে। তো সেই দুটো ডিফারেন্ট জিনিসকে আমি যদি অ্যানালিসিস একসাথে ইকোনমিক অ্যানালিসিস করতে বসি, তাহলে কিন্তু দুটোকে আমি এক জায়গায় বসে অ্যানালিসিস করতেই পারবো না। কথাটা বোঝার চেষ্টা কর। কেননা আমি তো তার থেকে 3 বছরেতে তো কিছু আমি আউটপুটও নিয়েছি, তাহলে তার যে আউটপুটগুলো গেছে সেই আউটপুটগুলো গেল কোথায়? মানে তোকে আমি এরকম ভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখ, আমাদের বাবা মায়ের কথা ভাব, একটা সিম্পল এক্সাম্পলের কথা। আমাদের বাবা মা আমাদেরকে ছোট থেকে বড় করেছে, বড় করে আজকে ধর আমাদেরকে বললো কি যে সে আমাদের থেকে যা আমাদেরকে দিয়েছে, নিশ্চয়ই সেটাকে আমি আর টাকা পয়সা সেটাকে তো তাকে আর ফেরত দিয়ে দিতে পারবো না। তাহলে আমরা কি বলতে পারবো কোনোদিনও যে আমার বাবা মা আমার পিছনেতে 10,00,000 টাকা খরচ করেছে, আজকে আমার ভ্যালু হচ্ছে 10,00,000 টাকা? এটা কি আমরা কোনোদিনও বলতে পারবো? দুটো তো ডিফারেন্ট হিসাব। ঠিক এখানে তো সেই ঘটনাটা একই ধরনের। তুই 3 বছর আগে জিনিসটাকে কিনেছিলিস 1,00,000 টাকায়, আজকে তাকে বিক্রি করছিস 1,00,000 টাকার কমে। তার মানে কি তুই বলতে পারবি তার লস হয়ে গেছে আমাদের সেই টাকাটা? মানে আমি জাস্ট একটা এক্সাম্পল হিসাবে ধরে নিই। দেখ, আমি আজকে, হ্যাঁ আমি তাকে আজকে, হ্যাঁ আমি তাকে বলছি আজকে ধর আমি 70,000 টাকায় বিক্রি করছি,
তাহলে আমি কি বলবো আমার কাছে লস হচ্ছে 70,000? সেটা তো নয়। তাহলে মানে তো দুটো জিনিসই আসছে কি, অ্যাকাউন্টিংটা সমস্ত কমপ্লিটলি ডিফারেন্ট করতে হবে। আমার ওটা পারচেস কস্ট ছিল, আজকে আমি তাকে যেটা প্রেজেন্ট ভ্যালু দিয়ে বিক্রি করতে যাচ্ছি সেটা কিন্তু আমাদের সম্পূর্ণ রকমের ডিফারেন্ট কস্ট। তাহলে যেই দুটো জিনিসকে আমি একসাথে অ্যাকাউন্টিং করতেই পারবো না, সেই জিনিসটা তাহলে আমাদের কোন জিনিসটা, সেটা সেটা হচ্ছে কি পারচেস ভ্যালু 3 বছর আগে যেটা করা হয়েছিল, সেই জিনিসটা হচ্ছে কি সাঙ্ক কস্ট। ওকে, হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে সাঙ্ক কস্ট বলতে গেলে আমরা কি কোনটাকে বলে দেবো না, পারচেস ভ্যালু অফ দ্য ইকুইপমেন্ট ইন দ্য পাস্ট। ওকে, তাহলে কোনো অ্যাসেটকে ক্রিয়েট করার জন্য অনেক দিন আগে যে টাকাটা খরচ করা হয় সেইটাকে বলা হয় কি আমাদের সাঙ্ক কস্ট। ওকে, তাহলে সাঙ্ক কস্টটাকে আমরা বলবো কিরকম ভাবে, পারচেস ভ্যালু ইন দ্য পাস্ট, পারচেস ভ্যালু ইন দ্য পাস্ট। কিসের জন্য? টু ক্রিয়েট অ্যান অ্যাসেট। তাহলে কোনো অ্যাসেটকে তৈরি করার জন্য আগে যে আমার পারচেস ভ্যালুটা ছিল সেটা হচ্ছে কি আমাদের সাঙ্ক কস্ট। তাহলে সাঙ্ক কস্ট বলতে কিন্তু আমাদের নষ্ট হয়ে যাওয়া কস্ট নয়, এমন একটা জিনিস যেটা থেকে আমি আউটপুট নিয়েছি কিন্তু আজকের দিনে যদি আমি অন্য কিছুর সাথে তাকে কম্পেয়ার করতে যাই তাকে আমি কম্পেয়ারই করতে পারবো না। এই জিনিসটা আমাদের কার নামের মধ্যে চলে আসবে? সাঙ্ক কস্টের নামে চলে আসবে। হলো? হ্যাঁ স্যার। ওকে, এবারেতে দেখ আমাদের পরের কথাটা বলতে হবে কি অপরচুনিটি কস্ট। এটাও কিন্তু সাঙ্ক কস্টটা ক্যালকুলেটর করতে হয়, ক্যালকুলেশন কিছু আসবে স্যার পরীক্ষা? না, কি করে ক্যালকুলেশন আসতে পারে? ক্যালকুলেশনের তো কোনো হিসাব নেই। আমাকে তাহলে পুরানো দিনে অ্যাসেট সেগুলো ক্রিয়েট করার জন্য টাকা খরচ হয়েছিল সেটাকেই আমি বলে দেবো সাঙ্ক কস্ট। আমাদের বললো কি মেশিনারি কিনতে খরচ করেছিলাম 10 লাখ টাকা, আজকে তাকে বিক্রি করছি আমি কত, 5 লাখ টাকা, তাহলে আমার সাঙ্ক কস্ট কত? সাঙ্ক কস্ট আমার 10 লাখ টাকা। হলো? আচ্ছা, হুম, ঠিক আছে। এবারেতে আমাদের আরও একটা যে টার্মকে নিয়ে ডিসকাশন করবো, আমাদের পরীক্ষাতেও আসে, সেটা হচ্ছে কি অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্টটা কি জিনিস বা কীরকম হওয়া উচিত? পড়িয়েছে না পড়ায়নি? না স্যার, পড়ায়নি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা করব। আহ, আমাদের স্যার ডিজায়ার্ড প্রফিট এসব বার করা শিখেছে, ইউনিট, তারপর কন্ট্রিবিউশন, এগুলো ভ্যারিয়েবল কস্ট রেশিও, প্রফিট ভ্যালু রেশিও, ওইগুলো অবধি করি, অঙ্ক করিয়ে ছেড়ে দিয়েছে স্যার এখন অবধি। তো ওগুলো করব, কিন্তু তার আগে এই বেসিক জিনিসগুলোকে একটুখানি পড়ে নিতে হবে। সিলেবাসটা এখানে তো দেওয়া আছে, দেখেছিস তো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছিস তো এখানে তো সিলেবাসটার মধ্যে কীরকমভাবে ডিফাইন করা আছে? ফিক্সড, ভ্যারিয়েবল, মার্জিনাল, অ্যাভারেজ কস্ট, সাঙ্ক কস্ট, অপরচুনিটি কস্ট। তো আপনি মডিউল 1 থেকে পড়াচ্ছেন না? ঠিক আছে। হ্যাঁ, কি দরকার তাড়াহুড়ো করার? দেখ ম্যাক্সিমাম হলে এই সাবজেক্টটা পড়াতে 14 থেকে 15টা লাগবে, মোটামুটি কভার করলে গোটা 10 ক্লাসেতে কভার হয়ে যাবে। তো দরকার নেই, আমাদের যেগুলো যেগুলো জিনিস সেগুলোকে করে মানে অ্যাটলিস্ট পরীক্ষায় যেগুলো আসে সেগুলোকে আমাদের করে নিয়ে কমপ্লিট করে নিলেই হয়ে গেল। হাতে ঝামেলা নেওয়ার কি দরকার আছে, তাই না? দেখ এই সাবজেক্টটাকে নিয়ে আমাকে আর যে ভবিষ্যতে মনে রাখতে হবে তো এরকম কথা নয়, কিন্তু পরীক্ষায় যে জিনিসগুলো আছে সেটা একটুখানি ভালো করে পড়ে নিয়ে বেসিক ধারণাগুলো রেডি করে নিলেই আমার এই সাবজেক্টটার সম্বন্ধে হয়ে গেল। যারা সাবজেক্টটাকে সিলেবাসের মধ্যে দিয়ে দিয়েছে তারাও জানে যে এই সাবজেক্টটা আমাদের ছেলেদের তো আর ভবিষ্যতে যে বিশাল কাজে লাগবে তা না, কিন্তু হ্যাঁ তার যে নর্মাল কনসেপ্টগুলো সেই কনসেপ্টগুলো কাজে লাগবে লাইফে চলতে গেলে। সে যাই হোক, এবারেতে আমরা যেটাকে বলছি দেখ এই অপরচুনিটি কস্টের গল্পটা কি। সেই সানক্রস স্টেটে দেখাচ্ছে 2 মিনিট। আচ্ছা আমি স্ক্রিনটা ছোট করছি, 1 মিনিট আগে এটাকে একটুখানি বুঝে নে ভালো করে। ঠিক আছে। ধর আমার কাছে আজকে 50,000 টাকা আছে,
আমি সেটাকে শেয়ারেতে ইনভেস্ট করে দিলাম। ওকে, তাহলে আমি এখান থেকে বলছি লেট রেহান হ্যাজ ইনভেস্টেড rupees 50,000 in share। তো শেয়ারেতে ইনভেস্ট করেছিস মানে আমাদের প্রত্যেক বছর সেখান থেকে রিটার্ন পাবি। তো আমি এখান থেকে বলছি এই যে শেয়ারেতে ইনভেস্ট করার পরে তো তুই যে অ্যানুয়াল রিটার্ন পাচ্ছিস, অ্যানুয়াল রিটার্ন কতখানি পাচ্ছিস, ধরে নে তুই 50,000 টাকা ইনভেস্ট করে অ্যানুয়াল রিটার্ন পেলি কতখানি, 7,500 টাকা। ওকে, এবারেতে আমি বলছি দেখ, আমি জাস্ট ধরে নিলাম, এবারেতে আমি ধরছি কি দেখ, যে আমি তুই যদি এই 50,000 টাকা শেয়ারেতে ইনভেস্ট না করে কোথায় রাখতিস, ব্যাংকের ফিক্সড ডিপোজিটে রাখতিস। ইফ দিস অ্যামাউন্ট ইজ কেপ্ট ইন এফডি অফ ব্যাংক, হলো। আমি ধরে নিচ্ছি কি যে দেখ ব্যাংকেতে যে রিটার্নটা দিচ্ছে সেই রিটার্নটা অনেক বেশি, জাস্ট আমি ধরে নেওয়ার জন্য বলছি, সেটা কম হবে সে তো সবাই জানি, কারণ ফিক্সড ডিপোজিট এখন সুদই দেয় না, সেখানে তো কতখানি সুদ দেয় আমরা জানি এখন 7% ম্যাক্সিমাম কি 8% ম্যাক্সিমাম। আমি বলছি কি ব্যাংকেতে আমার আজকের দিনে আমি ধরে নিচ্ছি যে ইন্টারেস্ট রেট আছে সেই ইন্টারেস্ট রেটটা ধরে নিচ্ছি 18%, জাস্ট ধরে নিচ্ছি আমাদের এই জিনিসটা শেখাবো বলে। তো যদি ধরে নিই এখানেতে ইন্টারেস্ট রেটটা হচ্ছে 18%, তাহলে আমাদের এই 50,000 টাকা রাখলে এক বছরেতে কত রিটার্ন পেতাম সেই সময়তে বল, তাহলে এক বছরে কত রিটার্ন দিত রেহান, অন দ্যাট টাইম রিটার্ন কত হতো, বুঝলাম না স্যার, বলুন পুরোটা। 50,000 টাকা তোর কাছে ছিল, সেই 50,000 টাকা তুই শেয়ারেতে না রেখে ব্যাংকের এফডিতে জমা রাখবি। আমি বলছি এফডিতে যে ইন্টারেস্ট রেট আছে সেটা আসছে 18%, তাহলে এক বছরে তুই রিটার্ন পেতিস কতখানি, তাহলে স্যার 50,000 ইন্টু 18/100 দিয়ে করবো স্যার ক্যালকুলেশনটা। হ্যাঁ করলে কত আসতো, 1,00,000 টাকা হলে 18,000 টাকা হতো, তাহলে 18,000 টাকা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ তাহলে 50,000 টাকা হলে কত আসতো, নিশ্চয়ই 9,000 টাকা হতো। 9 টাকা, হ্যাঁ। তাহলে তুই ইনভেস্ট করে দিয়েছিলিস কোথায়, শেয়ারে, সেখান থেকে তুই সেখানে রিটার্ন পেলি কত, 7,500 টাকা। কিন্তু যদি 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 কথাটা মাথায় রাখ, যদি তুই শেয়ারে ইনভেস্ট না করে তুই ব্যাংকে রাখতিস, যদি 18% ইন্টারেস্ট দিত, তুই পেতিস কতখানি, 9,000 টাকা পেতিস। 9 টাকা পেতাম 18% ইন্টারেস্ট রেটে। তাহলে দেখ তুই এখানটাতে ইনভেস্ট করিসনি বলে, মানে এফডিতে ইনভেস্ট করিসনি বলে তোর কত টাকা লস হয়েছে, তোর লস হয়েছে 1,500 টাকা। তাহলে বাই নট ইনভেস্টিং অ্যাট এফডি, বাই নট ইনভেস্টিং অ্যাট এফডি আমাদের লস কতখানি, সেটা আসছে 2,500 টাকা স্যার, 2,500 কেন 1,500 টাকা, সরি 2,500 টাকা, তাই তো। তাহলে আমাদের এখান থেকে এই টাকাটা তুই না ইনভেস্ট করার জন্য লস করে ফেলেছিস, কিন্তু অ্যাকচুয়ালি তুই লস করিসনি, কিন্তু কথা আছে যদি তুই ওখানেতে না ইনভেস্ট করে এখানটাতে ইনভেস্ট করতিস তাহলে তো তোর কিন্তু 1,500 টাকা বেশি লাভ হতো। এবার না ইনভেস্ট করার জন্য তোর লস হয়েছে কতখানি, 1,500 টাকা, তাই না। তাহলে এখান থেকে আমাদের এটাকে বলবো কি, আমাদের বলবো হচ্ছে ফোরগোন এক্সেস রিটার্ন। ওকে, তাহলে আমাদের যে এক্সট্রা রিটার্নটা পেতাম সেটাকে আমরা ফোরগো করে দিয়েছি, চলে যেতে দিয়েছি, তাহলে ফোরগোন এক্সেস রিটার্নটা আমাদের হচ্ছে কতখানি, ফোরগোন এক্সেস রিটার্ন হচ্ছে 1,500 টাকা। ওকে, তাহলে এই যে ফোরগোন এক্সেস রিটার্ন যেটা তুই ব্যাংকে না ইনভেস্ট করার ফলে তোর লস হয়ে গেছে, এই জিনিসটাকেই আমরা বলবো কি আমাদের হচ্ছে যে তোর এই অপরচুনিটি কস্ট। তাহলে একটা জায়গাতে তোর ইনভেস্ট করার ফলে তুই অন্য জায়গাতে ইনভেস্ট করিসনি, তার ফলে তোর কিছু লস হয়ে গেছে, তার ফলে তোর কিছুটা টাকা কম এসে গেছে, সেই যে জিনিসটা সেটাকে বলা হচ্ছে কি আমাদের অপরচুনিটি কস্ট। বুঝে নিয়েছিস। তাহলে এই যে ফোরগোন এক্সেস রিটার্ন এটাই তোর হচ্ছে এই জায়গাটা থেকে অপরচুনিটি কস্ট, মানে তুই ব্যাংকে এফডিতে ইনভেস্ট করার অপরচুনিটিটাকে লস করেছিস, মানে তুই কি তুই কতখানি অপরচুনিটি কস্ট লস করেছিস, বা তোর অপরচুনিটি কস্ট কতখানি ছিল, সেটা হচ্ছে কিন্তু আমাদের এই 1,500 টাকা। তাহলে এই পরিস্থিতিতে আমরা বলবো কি অপরচুনিটি কস্ট হচ্ছে কতখানি, 1,500 টাকা।
তাহলে নিশ্চয়ই বুঝে নিয়েছিস অপরচুনিটি কস্ট মানে হচ্ছে যদি আমরা সে এভরিডে যদি ইনভেস্ট করতাম তবে তো আমরা 1500 টাকা বেশি পেতাম, তাই না? হ্যাঁ, তাহলে তুই না করার ফলে তো তোর এতখানি নষ্ট হয়েছে, মানে তুই অপরচুনিটি। আমরা তো একটা বলতেই পারি আমার যে লস হয়েছে ইজ ইকুয়াল টু মাই অপরচুনিটি কস্ট। কারণ আমি তো ফর ফর মানে ফরগন তো এক্সেস রিটার্ন করছি না, তো লস কখনো যখন আমি এফডিতে রিটার্ন করছি না, তো আমাদের লস আর ফরগন রিটার্ন তো আমাদের একই হলো না স্যার? হুম হুম। যাই হোক, তাহলে তুই এবারেতে কি লিখবি বলছিলিস, লিখে না, হ্যাঁ না? হ্যাঁ, দাঁড়াও। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। রেডি করে না। হয়ে গেলে বলবি, হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে, বলে দেবো, লিখছি স্যার এখন। হুম। হলো? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রেয়ান, ধর আমি তোকে এরকম ভাবে বললাম যে এফ সি, ওকে, এফ সি দিয়ে আমি তোকে বলছি কি ফিক্সড কস্ট,
ফিক্সড কস্ট মানে তুই শিখে গেছিস যতখানি তোর খরচ হবেই। আচ্ছা, আমি এখান থেকে বলছি একটা টার্ম ডিফাইন করছি, ধর মনে করছি যে স্মল এস। স্মল এস দিয়ে আমি ডিফাইন করছি সেলিং প্রাইস পার ইউনিট। হ্যাঁ স্যার, সেলিং প্রাইস পার ইউনিট। সেলিং প্রাইস পার ইউনিট। আচ্ছা, ঠিক সেরকম ভাবে আমি আরো একটা টার্ম ডিফাইন করছি স্মল ফি। স্মল ফিটাকে আমি বলছি কি ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। আমি এটাকেও বলছি কিউ। কিউ দিয়ে আমি বলতে চাইছি ভলিউম অফ প্রোডাকশন, মানে কতগুলো আমাদের ইউনিট তৈরি করা হলো। এখানেতে ভলিউম বলতে আমি নাম্বার অফ ইউনিটকে বোঝাতে চাইছি। তাহলে এখান থেকে আমি বলছি কিউ হচ্ছে কি ভলিউম অফ প্রোডাকশন, তাই। যদি তাহলে আমি আমাদের এই জিনিসগুলোকে বলে দিই, দিয়ে আমি যদি বলি যে আমাদের তাহলে বিক্রি করতে কতখানি রেভিনিউ জেনারেট হবে, মানে আমাদের তো তৈরি করেছি আমাদের এস খানায় কি বলে কিউ খানা ইউনিট, আমাদের এক একটা ইউনিটের বিক্রি করলে কস্ট কতখানি, সেটা হচ্ছে কতখানি ছোট হাতের এস দিবে। তাহলে আমি যদি বলি যে টোটাল সেল রেভিনিউ কত আসবে, তাই না, বলতে পারবো নিশ্চয়ই। এক একটা বিক্রি করে রেভিনিউ হচ্ছে স্মল এস, টোটাল কোয়ান্টিটি কতগুলো আছে কিউ, তাহলে টোটাল সেল রেভিনিউ কতখানি আসবে স্মল এস ইন্টু কিউ, তাই না। তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে টোটাল সেল রেভিনিউ, তাই তো, সেটাকে তাহলে আমরা কতখানি বলে দেবো। আচ্ছা, আমি সেটাকে বলছি কত দিয়ে, বড় হাতের এস দিয়ে। সেটা ইকুয়াল টু তাহলে আমি কতখানি লিখতে পারবো, ছোট হাতের এস ইন্টু কিউ, হ্যাঁ স্যার। হবে তো। এন্ড কিউ হ্যাঁ প্রোডাকশন ভলিউম। হ্যাঁ, কিন্তু আমাকে যদি বলে কি যে পুরো জিনিসটা তৈরি করতে কতখানি খরচ হয়েছে, অর্থাৎ টোটাল কস্ট, সেটা আমাদের কতখানি আসবে, সেটাকে কতটা বলবি। টোটাল কস্ট মানে কি বলবি বল। আমাদের এসখানা ইউনিটকে তৈরি করতে যে কস্ট তৈরি হয়েছে, মানে এসখানা ইউনিটকে তৈরি করতে কস্ট কতখানি আসছে, এক একটা ইউনিটকে তৈরি করার জন্য ভ্যারিয়েবল কস্ট হচ্ছে কতখানি ভি। তাহলে টোটাল ভ্যারিয়েবল কস্টকে আমাকে কার সাথে, ভ্যারিয়েবল কস্ট প্লাস টোটাল ফিক্সড কস্ট ইকুয়াল টু টোটাল কস্ট স্যার। হ্যাঁ, তাহলে আমাকে সেটাকে লিখতে গেলে কিরকম ভাবে লিখতে হবে, নিশ্চয়ই আমরা লিখবো টোটাল কস্ট। আচ্ছা, টোটাল কস্টটাকে আমি টিসি দিয়েই লিখলাম ধর ছোট করে বোঝানোর জন্য। ওকে, তাহলে সেটাকে আমাকে লিখতে গেলে কেমন ভাবে লিখতে হবে, টোটাল কস্ট প্লাস টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভ্যারিয়েবল হ্যাঁ, কস্ট, মানে এটাই লিখবো আছে। কতখানি ভি কিউ প্লাস আমাদের VQ কতখানি plus কতটা লেখা FSQ হচ্ছে তে। এফসি, মানে ফিক্সড হ্যাঁ, কস্ট। ফিক্সড কস্টটাকে তো FCFC এফসি দিয়ে লিখেছি, তো তাহলে এরকম ভাবে আমাকে লিখতে পারবো, তাই পারবো না। হ্যাঁ স্যার। হুম, এবারেতে আমি যদি এগুলোকে গ্রাফেতে দেখাতে চাই, কেমন গ্রাফ হবে বল, আমাদের এই দুটো গ্রাফ কেমন হওয়া উচিত। সেলস রেভিনিউ যেটা আছে সেটা টোটাল আমাদেরকে, ফিক্সড কস্ট আর যেটা এক আছে, টোটাল মিনিট, ফিক্সড কস্ট আপনার স্টেট লাইনের মধ্যে থেকে যাবে স্যার। না না শোন, আমি বলছি যে আমাদের যে টোটাল সেল রেভিনিউ আছে সেটা কার মতন, ওয়াই ইকুয়াল টু এম এক্স এর মতন, আর টোটাল হ্যাঁ। কস্ট যেটা সেটা কার মতন, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মতন, তাই না, হ্যাঁ স্যার। তাই তো। টোটাল কস্ট আপনার অরিজিন থেকে নিয়ে আপনার পুরো একটা স্ট্রেট লাইন যাবে স্যার। হ্যাঁ, আর ওটা যাবে কোথা থেকে, ওটা যাবে হচ্ছে আমাদের একটা একটু ওপর থেকে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মতো। আচ্ছা ঠিক আছে, এত কথা না বলে এটাকে তো আমরা গ্রাফে প্লট করে দেখে নিলেই আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। একবার এটাকে দেখেই নেওয়া যাক না। এই তোর এরকম গেল, এদিকটাতে তোর আরও একটা পার্টকে দিয়ে দিই আমি। তাহলে তো যদি এখান থেকে দুটো গ্রাফের কথা বলি, একটা গ্রাফ আমাদের কতখানি আসছে, যেটা এই সেলস রেভিনিউ এর গ্রাফটা আসছে, সেই সেলস রেভিনিউ এর গ্রাফটা কিরকম হয়ে যাওয়া উচিত, এই এমনি হয়ে যাওয়া উচিত সেলস রেভিনিউ এর গ্রাফটা। আর তাহলে এটাকে সেলস রেভিনিউ এর গ্রাফ, মানে আমি এখানটাতে আগে থেকে লিখে রাখি, সেটা আসছে কার করসপন্ডিং গ্রাফ পেলাম, বড় হাতের এস এর করসপন্ডিং, এটা তো বড় হাতের এস, তাহলে আমি এখান থেকে বড় হাতের এস এর করসপন্ডিং গ্রাফে রাখলাম। আচ্ছা রেহান, যদি আমি এবারে তাহলে বলি যে এখান থেকে টোটাল কস্টের গ্রাফ কিরকম হবে, নিশ্চয়ই দেখতে পাচ্ছি এটা আসছে কি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর গ্রাফ। আপনার সেলিং এর প্রাইস যেটা সেটা থেকে একটু উপরে যাবে স্যার, একটু কার্ভ মতন হয়, একটু উপরে যাবে স্যার। হ্যাঁ, কার মতন হয় ওপরে যাবে, কিন্তু একটা কথা তো আমাদের কাছে পরিষ্কার, একটা সময়ের পরে তো সেল নিশ্চয়ই বেশি হতে হবে,
মানে সেল করে যে রেভিনিউটা পাচ্ছে সেটা নিশ্চয়ই টোটাল কস্টের থেকে বেশি হতে হবে, মানে নিশ্চয়ই নিশ্চয়ই এখানটা থেকে যে গ্রাফটা আসবে সেই গ্রাফটা আমাদের কি আসবে, একটা জায়গায় গিয়ে এরকম ভাবে ক্রস করে এদিকেতে চলে আসতে হবে, হ্যাঁ স্যার, হ্যাঁ তাই না? যদি না আসে তাহলে তো সেই টোটাল বিজনেস, কস্ট, সেই বিজনেসটা, টোটাল কস্ট হবে তাই না স্যার? হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে কি আমাদের টোটাল কস্টের করসপন্ডিং গ্রাফ হবে, তাই তো? আর আমরা জানি যে জায়গাতে গিয়ে এই দুটো জিনিস একটা আর একটাকে ক্রস করে দেয় সেই জায়গাটাকে আমাদের বলে কি, যেটা আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমাদের এই দিক বরাবর একটা স্ট্রেট লাইন দিয়ে টেনে দিই, এই পয়েন্টটাকে আমাদের বলি কি ব্রেক ইভেন পয়েন্ট, তাই তো? কিন্তু এই ব্রেক ইভেন পয়েন্টটা কার টার্মে, নিশ্চয়ই আমরা বলবো সেটা কোয়ান্টিটির টার্মে, কেননা দেখ আমি এখান থেকে সেলসটাকে এদিকে দিয়েছিলাম, সেটা কার রেসপেক্টে করেছিলাম, নিশ্চয়ই এই এক্স অ্যাক্সিস বরাবর আমি কাকে দিয়েছিলাম, কোয়ান্টিটিকে দিয়েছিলাম। তাহলে এখানটাতে আমাদের এক মিনিট, তাহলে এখানটাতে আমাদের যেই গ্রাফটা পেলাম না, সেই গ্রাফটাতে এই দিক বরাবর কি আছে, কোয়ান্টিটি হলো, আর ওপর দিক বরাবর কে থাকতে পারে, সেলসও থাকতে পারে, আবার টোটাল কস্টও থাকতে পারে, তাই না? এবারেতে প্রশ্ন আসছে এই যে রিজিয়ানটা, এই ব্রেক ইভেন পয়েন্টের আগের যে রিজিয়ানটা, ব্রেক ইভেন পয়েন্টের আগের রিজিয়ান বলতে আমি কোন রিজিয়ানটার কথা বলছি রেহান, নিশ্চয়ই বুঝতে পারছিস, এই রিজিয়ানটার কথা। এই রিজনটার মধ্যে হবে আমাদের যদি স্যার আমাদের রেভিনিউটা, আমাদের যদি টোটাল কস্ট যেটা আছে সেটা থেকে যদি কম হয় তাহলে হচ্ছে আমাদের লস, আর যদি আমাদের রেভিনিউটা টোটাল কস্ট থেকে বেশি হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রফিট স্যার। আচ্ছা, তাহলে আমি এটা যেটা রেড কালার দিয়ে হাইলাইট করলাম একটা, আর একটাকে আমি হাইলাইট করছি কাকে, ইয়েলো কালার দিয়ে হাইলাইট করছি, হ্যাঁ স্যার, তাহলে আমাদের রেড কালার দিয়ে হাইলাইট করা পোর্শনটা কি হয়ে যাবে বাবু, লস স্যার। লস হয়ে যাবে। তাহলে আমাদের এই দিকের এই যে পোর্শনটা, এই পোর্শনটা কাকে ডিফাইন করে, সেটা ডিফাইন করে হচ্ছে লসকে, হ্যাঁ, আর এই দিকের এই যে পোর্শনটা, সেই পোর্শনটা কাকে ডিফাইন করে, সেই পোর্শনটা ডিফাইন করে Profit, হচ্ছে sir. আমাদের প্রফিট, তাই তো? আচ্ছা একদম মাঝখানে পয়েন্টটাকে বলবো আমরা নো প্রফিট নো লস স্যার। নো প্রফিট নো লস বল বা ব্রেক ইভেন প্রফিট বল, একই কথা, মানে সেটাকে যদি আমি এই দিক বরাবর তোকে এই দিকের পয়েন্টটাকে আমি হাইলাইট করে নেওয়ার চেষ্টা করি, এই পয়েন্টটা, এটা তো হয়েছিল কত, ব্রেক ইভেন পয়েন্ট, তাহলে এটাকে আমি বলবো কি, এই পয়েন্টটাকে বলবো ব্রেক ইভেন সেল, ওকে? তাহলে আমাদের কতখানি সেল করলে প্রফিটে পৌঁছাতে পারবো সেটাকে আমরা বলছি কি ব্রেক ইভেন সেলস। তাহলে এই পয়েন্টটা কার করসপন্ডিং পয়েন্ট, না ব্রেক ইভেন সেলস এর করসপন্ডিং পয়েন্ট, তাই তো? আচ্ছা ঠিক আছে। তাহলে নিশ্চয়ই এখান থেকে কথাটাকে তুই বুঝে নিতে পারবি। ঠিক আছে। আর একটা কথা আসছে কি, দেখ আমরা প্রফিট বলতে তাহলে বুঝি কতখানি, প্রফিট বলতে গেলে কোথাও যদি আমাদের প্রফিট করে প্রাইস মাইনাস কস্ট প্রাইস তো প্রফিট স্যার। হ্যাঁ, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, সে তো ঠিক আছে, কিন্তু এরকম ভাবে আমরা বলতে গেলে কি বলবো, সেলস কতখানি সেলস করে পেয়েছি সেটা থেকে কাকে বিক্রি করতে মানে বাদ দিতে হবে, ফিক্সড কস্ট ফিক্সড প্রাইস Plus- কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট, ভ্যারিয়েবল কস্ট। ওকে? তাহলে সেটাকে আমাদের এখান থেকে ডিফাইন করতে গেলে কিরকম হবে, সেলস মানে কত ছিল, দেখ না এই এসটা, সেটা মানেই কত ছিল, ছোট হাতের এস ইন্টু কিউ, মানে এটাকে লিখতাম কত, ছোট হাতের এস ইন্টু কিউ মাইনাস ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট বলতে গেলে লিখছি কত, এফসি প্লাস ভ্যারিয়েবল কস্ট, ভ্যারিয়েবল কস্টটা কতখানি, টোটাল ভ্যারিয়েবল কস্ট, সেটার ভ্যালুটা কত থাকবে, ভি কিউ, তাই হবে না? সেটার ভ্যালুটা কত থাকবে, ভি কিউ, মানে সব কোয়ান্টিটিগুলোকেই তো তৈরি করেছি, তাহলে আমাকে প্রফিট বলতে গেলে কি লিখতে হবে, এস কিউ মাইনাস এফসি প্লাস ভি কিউ, তাই তো? হ্যাঁ, এবারেতে প্রফিট বললে তাহলে আমরা এটাকে বের করে দেব, যদি আমাদেরকে কেউ কখনো বের করতে পারে ব্রেক ইভেন কোয়ান্টিটি কতগুলো, ওকে? তাহলে আমরা দেখছি কি যে কতগুলো কোয়ান্টিটি জেনারেট করলে আমাদের ব্রেক ইভেনে পৌঁছাবো, মানে এই পয়েন্টটা, কতগুলো কোয়ান্টিটি জেনারেট করলে আমরা ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাবো সেটাকে বলা হয় কি ব্রেক ইভেন কোয়ান্টিটি, ওকে? তাহলে ব্রেক ইভেন কোয়ান্টিটি কতটা আসবে সেটাকে আমাদের আর এ দিয়ে করে অ্যানালিসিস করে বুঝে নিয়ে আমাদের দরকার নেই, আমাদের সেটাকে অত ডিসকাশন লাগে না, কিন্তু করতে গেলে আমাদের ভালোই, কিন্তু সময়ও যাবে। সেটা মানে আসছে কি, দেখ ফিক্সড কস্ট, সেটা থেকে আমরা কি করব, এই ছোট হাতের এস মাইনাস ছোট হাতের ভি, এই জিনিসটাকে কিন্তু আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে ছোট হাতের এস বাই ছোট মাইনাস ছোট হাতের ভি, ছোট হাতের এস মানে কতখানি, সেলিং প্রাইস পার ইউনিট, ছোট হাতের ভি মানে কতখানি,
ছোট হাতের ভি মানে হচ্ছে তোর ভ্যারিয়েবল কস্ট। তাহলে যদি আমরা কখনো এই কোয়ান্টিটি দুটোকে ভাগ করি, মানে কি একটা ইউনিট বিক্রি করে আমি কতখানি প্রফিট পাচ্ছি, সেটা দিয়ে আমাকে পুরো এটাকে তুলে নিতে হবে, পুরো ফিক্সড কস্টের টাকাটাকে তুলে নিতে হবে। যখন সেই জায়গাটাতে পৌঁছাবো, সেই জায়গাটাই আসছে কি আমাদের কিন্তু ব্রেক ইভেন কোয়ান্টিটি। এটা কার মতন জানিস? এটা হচ্ছে যে আমাদের সেই ক্লাস 11-12 রিলেটিভ ভেলোসিটির যেরকম অঙ্ক করেছিলাম। কিরকম মনে পড়ে তো? দেখ, অনেক জিনিসটা রিয়েলাইজ করতে পারবে। তোদের কিরকম অঙ্ক করছিস দেখ, এখানটাতে ছিল মনে কর একটা চোর, আর এখানটাতে মনে কর ছিল কি একটা পুলিশ। মনে পড়ে তোদের? মনে করে দেখবি যে এই যে চোর আর পুলিশের মাঝে ডিস্টেন্স কতখানি ছিল? ডি। ঠিক আছে? হ্যাঁ, তোকে বলতো কি যে পুলিশের ভেলোসিটি কত হলে বা পুলিশ কতক্ষণ সময় পরে চোরকে ধরতে পারবে। তার জন্য তোকে কি নিতে হতো? তোকে নিতে হতো কি ভেলোসিটি অফ পুলিশ, তোকে বলতে হতো কি ভেলোসিটি অফ চোর। এখান থেকে কতক্ষণে ধরবে সেটা করতে গেলে তোকে প্রথমে কি বের করতে হতো? ভেলোসিটি অফ পুলিশ উইথ রেসপেক্ট টু চোর। তাহলে সেখান থেকে লিখতে হতো কত? ভিপি মাইনাস ভিসি। ওকে, এরপরেতে তোকে এটাকে কার সাথে অ্যাপ্লাই করতে হতো? এস ইকুয়াল টু ভিটি, তাই না? এখানে এস মানে কত? ডি। ভেলোসিটি মানে কতখানি? বুঝে দেখ, ভিপি মাইনাস ভিসি ইন্টু তোকে বের করতে হচ্ছে কতখানি? টাইম। তাহলে এখানেতে টাইম ইকুয়াল টু কতখানি তুই পেতিস? টাইম ইকুয়াল টু পেতিস ভিসি। এখানে তো কোয়ান্টিটিটা দেখ, বুঝে দেখ না সেটা। তুই দেখ না, এখান থেকে এটাতে তুই আগে থেকেই কিছুটা টাকা খরচ করে দিয়েছিস, তোকে সেই খরচটা যদি তুই মার্কেট থেকে তুলে নিতে পারবি, তবেই না তুই গিয়ে সেখানটাতে প্রফিট করলি। তুই একটা আজকে ব্যবসা চালু করতে গিয়ে অলরেডি ব্যবসাতে 10,000 টাকা ঢেলে দিলি, তোর যেই 10,000 টাকাটা যেদিন পুরোপুরি উঠে আসবে, শুধু 10,000 টাকাটা উঠে এলে তোকে কিন্তু হবে না, 10,000 টাকাটা তোকে মানে পুরোপুরি ব্যবসা করতে করতে উঠিয়ে আনতে হবে। ব্যবসা করতে করতে যেই জিনিসটা উঠে আসবে সেটাই হচ্ছে তবে তোর কি সেই পয়েন্টটা। মানে এখানটাতেও চোরও এগোবে, পুলিশও এগোবে। মানে পুলিশ বেসিক্যালি ডি ডিস্টেন্স এগিয়ে গেলে হবে না, পুলিশটাকে চোরের রেসপেক্টে ডি ডিস্টেন্স এগিয়ে যেতে হবে। ঠিক সেরকম ভাবে একেও তোকে ব্যবসাটাকে খরচ করে চালাতে চালাতে তোকে ফিক্সড কস্টটাকে তুলে আনতে হবে, সেই জায়গাটাই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে এই দুটো জিনিসকে যদি আমরা রিলেট করতে পারি, তবেই আমরা বুঝতে পারবো কি বলতো এই ব্রেক ইভেন কোয়ান্টিটিটা কি। তাহলে কিরকম ভাবে আমাদের এই কাইনেমেটিক্স এর সাথে এই পয়েন্টটাকে তুই একটুখানি রিলেট করে নে, তুই বুঝে নিতে পারবি যে ব্রেক ইভেন পয়েন্ট অ্যাকচুয়ালি হওয়াটা কি জিনিস দরকার, আর কেন এটাকে এরকম ভাবেই করা হচ্ছে। বুঝতে পেরেছিস? তাহলে রিলেটিভ কনসেপ্টটাকে যদি অ্যাপ্লাই করিস, তবেই কিন্তু এখান থেকে তোর কাছে পুরো কনসেপ্ট ক্লিয়ার থেকে যাবে। হলো? ঠিক আছে। ওকে, এবারেতে যদি বলা হয় কি তাহলে আমাদের ব্রেক ইভেন সেলস কত টাকা হতে হবে, মানে আমাদের কত টাকার বিক্রি। ব্রেক ইভেন সেলস মানে তো আপনার যে ব্রেক ইভেন পয়েন্টটাই আমাদের ব্রেক ইভেন সেলস না, তাহলে আমাকে ক্যালকুলেট করতে হবে না, আমাদের এতগুলো কোয়ান্টিটি বিক্রি করলে আমরা ব্রেক ইভেন পয়েন্টে রিচ করতে পারবো। তাহলে ব্রেক ইভেন সেলস মানে কি? কত টাকার বিক্রি করলে আমি ওই পয়েন্টটাতে রিচ করতে পারবো। তাহলে যদি আমাকে কখনো বের করতে বলে ব্রেক ইভেন সেলস, তাই না, আমি তো জানি কতগুলো কোয়ান্টিটি বিক্রি করতে হবে, কোয়ান্টিটি বিক্রি করতে হবে, আমি তো এই তো শিখে নিয়েছি এস মাইনাস পি। তাহলে এতগুলো কোয়ান্টিটিকে বিক্রি করে আমি কত টাকা পাবো? নিশ্চয়ই আমাকে কি করতে হবে? এই কোয়ান্টিটিকে এস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই যে জিনিসটা, এটাই হয়ে গেল কি আমাদের ব্রেক ইভেন সেলস। আমাদেরকে এস দিয়ে কেন মাল্টিপ্লাই করতে হবে? কেননা দেখ না, আমাদের তো এটা তো কোয়ান্টিটি, আমি ব্রেক ইভেন সেলস মানে কি, আমি এখান থেকে ব্রেক ইভেন সেলস মানে কতগুলো কোয়ান্টিটি বিক্রি করব, তাই না, ব্রেক কত টাকার বিক্রি করব। আচ্ছা, কত টাকার বিক্রি করব? কত টাকার বিক্রি করব, তবে আমি এই জিনিসটাকে পাবো। বোঝা গেল? আচ্ছা, তার জন্য ইনটু এস হয়েছে, ঠিক আছে, তার জন্য একটু টেস্ট করছে। তাহলে ব্রেক ইভেন সেলস মানে কিন্তু আমাদের কত টাকার বিক্রি করব। এটা আমার এখানে তার লিখে রাখলাম না, তোর যদি দরকার পড়ে তুই তোর মতন করে লিখে রাখবি, তাহলে এই কথাটাকে কিন্তু তোকে বুঝে নিতে হবে। এরপরে তো চলে আসছে আর একটা কথা, সেটাকে বলা হয় কি কন্ট্রিবিউশন। ওকে, কন্ট্রিবিউশন বলতে কি বোঝানো হয়, সেটা আসছে হচ্ছে এই তোর সেলস
মাইনাস ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট। সেলস মানে কিন্তু এখানেতে কত টাকার সেলস, ওকে, সেলস মানে কিন্তু এখানেতে পুরো কত টাকার সেলস করেছে সেটা, মানে এই কোয়ান্টিটিটা, ওকে, এই কোয়ান্টিটিটাই কিন্তু এখানেতে সেলস বলতে বোঝানো হচ্ছে। তাহলে কন্ট্রিবিউশন মানে কত? এখানে স্যার এখানে সেলস মানে এটা কি ব্রেক ইভেন সেলসটা হয়েছে তাই তো? হুম হুম হুম। আচ্ছা আচ্ছা। তাহলে এই হয়ে গেল কি তোর ঘটনা। আর এখান থেকে তোদের সেরকম ভাবে কিছু করতে হবে না, এই কথাগুলোকে তোরা করিস, তাহলেই তোদের এখান থেকে ব্রেক ইভেন অ্যানালিসিসটা তোদের হয়ে গেল। এখান থেকে এটাকে একবার থিওরিটাকে পড়ে নিস, পরের ক্লাসেতে আমরা কয়েকটা অঙ্ক এখান থেকে করে নেব। ঠিক আছে। তাহলে এটার হেডিং থাকুক কি, ব্রেক ইভেন অ্যানালিসিস। সেটা জুম আউট করে একটু মানে একটু রাখবেন স্যার, লিখে নেবো স্যার, লেখা হয়নি, জুম আউট করে দিন, জুম করে নিন একটু, আচ্ছা, বড় করে দিন স্ক্রিনটা, লিখে নিন। এই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান। করে নে। কটা থেকে সকালে তোদের কলেজ থাকে? স্যার সকালে তো আমার থাকে স্যার মানে 10:50 থেকে নিয়ে ওই 10:40 থেকে নিয়ে আপনার এই 4:20 অব্দি স্যার। ওকে ওকে, বুঝলাম। আর শনিবার? শনিবার কলেজ থাকে না স্যার, শনিবার রোববার থাকে না কলেজ। দেখি আমি তোকে জানিয়ে দেবো, আমি হয়তো, তুই তো সকালবেলা ঘুম থেকে উঠিস না, নাহলে আমি কাজে বেরোনোর আগে আমি তোকে ক্লাস পড়িয়ে দিয়েই চলে যেতাম, কিন্তু তুই তো সকালবেলা ঘুম থেকে উঠিস না জানিস সাধারণত, হয়তো নাহলে আমি কাজে বেরোনোর আগেই পড়িয়ে দিয়ে চলে যেতাম। বেশি দিন লাগবে না, 2 সপ্তাহ 3 সপ্তাহ পড়ালে সব গুছিয়ে যাবে, হয়তো ফেলে রেখেও লাভ নেই। ওটা তো স্যার একটা মডিউল তৈরি হবে, তখন তো সিলেবাস শেষ করতে প্রচুর বড় সিলেবাস। আর তোর মাথা খারাপ নাকি, ম্যাক্সিমাম 10 দিন পড়লে পুরো সিলেবাস শেষ হয়ে যাবে। 10 দিনের সিলেবাস শেষ হয়ে যাবে? 10 থেকে 14 দিন লাগবে, 10 থেকে 14 দিন, সিলেবাস শেষ করতে 10 থেকে 14টা ক্লাস লাগবে, তার থেকে ও বেশি 10-14টা ক্লাস লাগবে, হ্যাঁ। তার থেকে বেশি লাগবে না। ওরে বাবা। আরে সিলেবাস খুব কম্প্যাক্ট সিলেবাস রে, আমাদের ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এর সিলেবাস খুব কম্প্যাক্ট সিলেবাস, এখানে তো উল্টো পাল্টা জিনিস নেই আর ফালতু জিনিস। আমাদের, আমরা তো আর ইকোনমিক্স অনার্স পড়ছি না, আমাদের ইকোনমিক্স অনার্স এর মতো ওই রকম ভাবে অত ডেপথের জিনিস করে আমার লাভ নেই না। আমার মাইক্রো ইকোনমিক্স থাকে, আমার বন্ধুদের ইকোনমিক্স পড়ে, ও বলে ওদের নাকি মাইক্রো ইকোনমিক্স অনেক কিছু থাকে। ওগুলো তো আমাদের তো লাভ নেই না, আমার দরকার কি এই পেপারটা থেকে একটা ভালো মার্কস নিয়ে আসতে হবে। আমি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করতে কি আমার যে বেসিক কনসেপ্টগুলো থাকা দরকার ইকোনমিক্স রিলেটেড, সেই কনসেপ্টটুকু থাকতে হবে। আমি একটা ফ্যাক্টরিতে কাজ করতে গেলে আমার ব্রেক ইভেন পয়েন্টের কনসেপ্টটা জানা দরকার। আমার এর পিছনেতে যে সায়েন্স আছে সেই সায়েন্স জানার তো আমার দরকার নেই না, সেই পয়েন্টটাকে ক্লিয়ার রাখতে হবে। আমার দরকার কি, আমার পারপাস কি। জিনিস তো পৃথিবীতে অনেক কিছু আছে, আর সব শিখে তো কোনো লাভ নেই, আর জীবনে শিখতেও পারবো না সব, তাতে শেখার চেষ্টা করেও লাভ নেই। তো যাই হোক, দেখে নেই এটাকে ঝটপট। হ্যাঁ লিখছি স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার।
হ্যাঁ আছে লেখা। ঠিক আছে, চল আজকের মতন। আর আমি হয়তো শনিবার যদি না নিতেও পারি, তাহলে কিন্তু রোববার আমি ক্লাস নেবো। রোববার কিন্তু আমি যখন বলবো তখন জয়েন করে যাবি, আমি জানিয়ে দেবো পরে। আর ঠিক কালকে তো আছে। কালকে তো তুই কলেজ যাবি, না হলে আমি বলতাম সকালবেলা একবার ক্লাস করিয়ে দিয়ে তোকে বেরোতাম বলে। হুম। ঠিক আছে, কাল আচ্ছা, কর। আপনি রুটিন ওয়াইজ রোববার করেই পড়ান আছে, সেটা বেশি সুবিধা হবে স্যার। আমি জানি রে, সুবিধা হবে কি বলতো, বাড়িতে না রোববারেতে প্রচুর কাজ থাকে। আমার একটা মেয়ে হয়েছে বুঝলি তো, তো সেই তো মেয়েটা, কংগ্রেচুলেশন স্যার। হ্যাঁ এই তোর 1 মাস বয়স। এবার তার এদিক ওদিক, সপ্তাহে আমি বাড়িতে থাকি বলতে ওই একদিনই বাড়িতে থাকি, এবার এদিক ওদিক নানা রকম কাজ থাকে, সেই জন্য আর ওটাতে আর সময় করে উঠতে পারি না রোববার। তো যাই হোক, এনিহাও দেখি না, বেশি দিন নেবো না। তোকে আমি বলছি ম্যাক্সিমাম আমি দুর্গা পুজোর আগে তো সিলেবাস তো শেষ করে দেবো, সে যেমন তেমন করেই চল। তো চাপ ঠিক নিতে আছে হবে না। থ্যাংক ইউ স্যার। ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে, চল আমি তোর সাথে কথা বলে নেবো। আমি যদি কালকে তো বাড়ি ফিরে টাইম পাই রাতের দিকে, নটা ফটার দিকে বাড়ি স্যার এটা ফিরে। একটা লাউড আছে, একটা লাস্ট কথা ছিল স্যার, এই যে ভলিউম অফ প্রোডাকশনটা, সেটা অ্যাকচুয়ালিতে মানে কি প্রশ্নের মধ্যে কি বলে দেবে ভলিউম হ্যাঁ অফ প্রোডাকশন অবশ্যই এত, সেটা অবশ্যই অ্যাকচুয়ালি কি করে পাবো? অবশ্যই বলে দেবে। আর যদি না বলে দেয়, এই যে ফর্মুলাগুলো আমরা লিখলাম না, এই ফর্মুলাগুলো দিয়ে তাকে ক্যালকুলেট করে নেব।